গুড মর্নিং অ্যাসপাইন্ট বাংলা ফেলোই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা পশ্চিমবঙ্গের করুণ পরিণতি বা করুণ অবস্থা যে হতে চলেছে সেইটাকে অনুধাবন করে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। যদি তুমি চাকরি প্রত্যাশী বা চাকরি পরীক্ষার্থী হয়ে থাকো, আমি যে কথাগুলো বলবো তোমার খারাপ লাগলেও এগুলোই সত্য। যদি তুমি অনুধাবন করতে পারো আজকে, তাহলে তুমি বলতে পারো যে তুমি সামনে যে দিন আসতে চলেছে সেই দিন তোমাকে দেখতে হবে না, বা সামনে যে চাকরি শূন্যতা তৈরি হতে চলেছে তার যে বিভীষিকা সেই বিভীষিকার মধ্যে তোমাকে পড়তে হবে না। কেন বললাম? যে যত তাড়াতাড়ি এই জিনিসটা বুঝতে পারবে তার জন্য তত এটা মঙ্গল। প্রথমে আমি তোমাদেরকে বলবো, আমার ক্রেডিবিলিটি নিয়ে অনেকজন প্রশ্ন করবে, আমি বলে দিই তোমাদেরকে, আমি একজন টিচার, নগণ্য টিচার। দেখো ভাই, আমি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন টিএমসি ছিল তখনও আমি এরকম করে স্টুডেন্টদের স্বার্থে পশ্চিমবঙ্গের মমতা সরকার যে চাকরি শূন্যতা তৈরি করেছিল তার বিরোধী আমি কিন্তু কথা বলেছিলাম। তার প্রমাণ আমি তোমাদেরকে সাটিয়ে দিচ্ছি। একটা ভিডিও দিলাম, কিন্তু এরকম আমার মিনিমাম 10 থেকে 12টা ভিডিও আছে। তো তখন আমাকে অনেকজন টিএমসির ছেলেমেয়েরা বলতো যে আপনি নিশ্চয়ই বিজেপির সাপোর্টার অথবা কংগ্রেসের সাপোর্টার। আমাকে শুনতে হয়েছে। কারা বলেছে? স্টুডেন্টরাই বলেছে। কিন্তু আমি করেছি কার স্বার্থে? স্টুডেন্টদের স্বার্থেই। কারণ আমি তো আর আপডেট বাবা নই, আমি পড়াই, টিচার। তার সত্ত্বেও এগুলো বলি, কারণ আমার স্টুডেন্টরা না হলে সাফারিং করবে, না হলে তারা মানে কি বলবো, এমন একটা পরিস্থিতির মধ্যে তারা পড়বে, যদি এইগুলো বুঝে যদি কাজ না করে তাহলে তারা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়বে যে পরিস্থিতি থেকে সে কখনোই বেরাতে পারবে না বা উঠতে পারবে না। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে বিভিন্ন ইউটিউবার, নামধারী টিচার তোমরা দেখতে পাচ্ছ, কোর্স বিক্রির লোভে তোমাকে ঝাঁসা দিয়ে বিভিন্ন রকমের যে আসতে চলেছে। আমি সেই সরকার গঠন হওয়া থেকে শুনছি পঞ্চায়েতের ফর্ম আসতে চলেছে, পঞ্চায়েতের ফর্ম ডবল হয়ে গেছে, ডবল কেন 10 ডবল হয়ে যাবে, তাও দেখবে হয়তো ফর্ম ফিল আপ বেরাবে না। কি বলা বুঝতে পেরেছো? কিন্তু এদিকে কোর্স লাগাতার বিক্রি চলবে। ফলে তারা তোমাকে কখনোই বলবে না যে বর্তমানে কি এমন একটা দিন আসতে চলেছে যে দিনগুলো ছেলেপেলে কিন্তু ভুগবে, এত পরিমাণ কষ্ট পাবে। তাছাড়া এই জিনিসগুলো তোমাকে কখনোই তারা বলবে না। কারণ কি? তাদের কোর্স বিক্রি হচ্ছে মেন ফোকাস। তারা কি জন্য বলবে? তাদের কোর্স তো বিক্রি হবে না। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে এই সরকারের আন্ডারে আমি তোমাকে এই ভিডিওটা করলাম। হয়তো যারা বিজেপির সাপোর্টার তারাও হয়তো কিছু না বুঝে আমাকে বলবে যে আপনি হয়তো টিএমসি সাপোর্টার, যেমন টিএমসিরা বলতো বিজেপির সাপোর্টার, আজকে হয়তো তারাও বলবে। কিন্তু একটা জেনে নাও যে আমি হচ্ছে স্টুডেন্ট প্রেমী, এবং আমি বিভিন্ন কিছু অ্যানালাইসিস করে যেগুলো অনুধাবন করতে পারি সেগুলো আমি তোমাদেরকে বলি, আর সেগুলো হারে হারে মিলে যায়। দেখো আমি তোমাদের কি বলছি। দেখো, পশ্চিমবঙ্গে এখানে হেডিং লিখেছি পশ্চিমবঙ্গের চাকরির বাস্তবতা, পশ্চিমবঙ্গের সামনে কি হতে চলেছে সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করো। খামোকা ভিডিওটা না দেখে, 10 খুব বেশি হলে হার্ডলি 8 মিনিটের ভিডিও হবে, এইটা না দেখে তুমি যদি কমেন্ট করো তাহলে তোমার মতো মূর্খতাপূর্ণ স্টুডেন্ট আর কেউ হবে না। তোমাকে বলে দিলাম, তুমি যে কমেন্টটা করছো না দেখে, তোমাকে কিন্তু এর মাসুল গুনতে হবে, তুমি নিজেই বুঝতে পারবে। দেখো, বিজেপি আসার পর কি কি অলরেডি পশ্চিমবঙ্গে হয়ে গেছে আমি তোমাকে বলি, শোনো। 1 জুন থেকে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার অলরেডি দেওয়া চালু হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন যে অলরেডি আমাদের 50 লাখ অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হয়ে গেছে। 1 জুন থেকে বিনামূল্যে সরকারি বাসে যাত্রা করা হয়ে গেছে। আচ্ছা দেখো, একটা জিনিস আমি যখনই ভিডিও করি না কেন, আমি সর্বদা অ্যানালাইসিস করে, বিভিন্ন তথ্য সংগ্রহ করে, তার উপর অ্যানালাইসিস করে আমরা কিন্তু কোনো কথা বলি। আমি কেন বলতে চাচ্ছি যে পশ্চিমবঙ্গে চাকরি যেরকম টিএমসির আমলে হতো না, এই পশ্চিমবঙ্গ সরকার যে বর্তমানে সরকার হয়েছে তার আমলেও হবে না। তার কারণটা কি? হ্যাঁ হবে, একবার হবে, 1 বছর বা হার্ডলি 2 বছর, তারপরে সেই আবার আগেকার চেয়ে ভয়ঙ্কর পরিণতি তৈরি হবে। কেন বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। 1 জুন থেকে বার্ধক্য ভাতা প্রদান এবং সেটা দ্বিগুণ করা হয়েছে, অন্নপূর্ণা ভান্ডারও দ্বিগুণ করা হয়েছে। সীমান্তে বেড়া দিতে বিএসএফ কে জমি হস্তান্তর করা হয়েছে। বাহ, গুড ইনিশিয়েটিভ। সরকারি স্কুলে বন্দের মাতরম বাধ্যতামূলক করা হয়েছে, বা বন্দের মাতরম গাইতে হয় বলে এটা বলা হয়েছে। এটা একটা গুড ইনিশিয়েটিভ। দুর্নীতি মামলায় যারা আগে অফিসারগুলো ছিল এদেরকে গ্রেপ্তারি করা হয়েছে, এটা একটা গুড ইনিশিয়েটিভ। ভিন্ন রাজ্যে আলু পাঠাতে বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে, এটা একটা মারাত্মক ইনিশিয়েটিভ, খুব সুন্দর। আয়ুষ্মান ভারত লাগু করা হয়েছে বা প্রদান করা হয়েছে, ইটস গুড ইনিশিয়েটিভ, শুভেন্দু মহাশয়ের আওতায়। নতুন রেল লাইন চালু করা হয়েছে, এটা একটা গুড চালু করা হবে, এবং তার জন্য সমস্ত কিছু ইয়ে করা হয়ে গেছে, এটা একটা গুড ইনিশিয়েটিভ। তাহলে দেখো, সরকার আসার পর থেকে এত কিছু গুড ইনিশিয়েটিভ সেটা আমাদের বিজেপি সরকার কিন্তু অলরেডি চালু করে দিয়েছে। সরকারের যে তৎপরতা, কাজ করার যে মানসিকতা, সেটা কিন্তু আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি, এবং তারা অতি দ্রুত কিন্তু কাজগুলো করছে। তোমরা দেখতে পেয়েছো কি কি কাজ অলরেডি হয়ে গেছে। কারেক্ট, জমি দেওয়া হয়ে গেছে, বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা ভান্ডার, বিনামূল্যে সরকারি বাসে যাত্রা, বন্দে মাতরম মামলায় গ্রেপ্তার, আলু পাঠানো বিধিনিষেধ, ভারতের আয়ুষ্মান ভারত প্রদান, নতুন রেল লাইন প্রদান, সমস্ত কিছু হতে চলেছে। কি বলা বুঝতে পেরেছো? এগুলো অলরেডি হয়ে গেছে। এবার আমার প্রশ্ন এইটা, এগুলো করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার খরচ হয়। কি বলা বুঝতে পেরেছো? লক্ষ লক্ষ টাকা খরচ হয়। যেমন আমি তোমাকে বলি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। আচ্ছা বলো, অন্নপূর্ণা ভান্ডারের আওতায় এখনো অব্দি 50 লক্ষকে তোমার টাকা প্রদান করা হয়েছে। ক হাজার টাকা করে? 3,000 টাকা করে। তাহলে এখানে যদি তুমি হিসাব করো ক টাকা হয় বলো দেখি, 15,000 কোটি টাকা হয়। তাহলে এক মাসে সরকার 1,500, এক মাসে সরকার
মানে বর্তমানে বর্তমানে কথা বলছি, মানে 50 লাখকে প্রদান করেছে, তাহলে এক মাসে সরকারের 1500 কোটি টাকা সরকারি ফান্ড থেকে খরচ হয়ে গেছে শুধু একটা মাত্র প্রকল্পকে চালানোর জন্য। এবার বলো, অন্নপূর্ণা ভান্ডারের আওতায় তোমার কতজন মহিলা হতে পারে স্যার? আমি ধরলাম অনেকজনকে বাদ দিল, বাদ দে, কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গে বর্তমানে জনসংখ্যা প্রায় 10 কোটি, 10 কোটি প্লাস, কারেক্ট? আচ্ছা, তার মধ্যে মহিলা তুমি তার মধ্যে আমি যদি দেখি মহিলা ভোটার কত, আমি কম করে ধরলাম 4 কোটি মহিলা ভোটার, কম করে ধরলাম। তুমি সার্চ করো, আমি তোমাকে সমস্ত কিছু, ভাই আমরা হাওয়াতে হাওয়াতে কথা বলি না। তুমি ভাববে বাংলা ফিনোলজি মানে সর্বদাই কন্টেন্ট চরম লেভেলের, আবার তোমাকে যা বলবে সবকিছু অ্যানালাইসিস করে বলবে, হাওয়াতে কিন্তু আমরা কখনোই বলি না। তাহলে পশ্চিমবঙ্গে ভোটার হচ্ছে 4 কোটি প্লাস। আচ্ছা বলো, পশ্চিমবঙ্গে 4 কোটি যদি ভোটার হয়, তার মানে যারা ভোটার হয়েছে তারা তোমার অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করবে, তারা নিশ্চয়ই অ্যাক্টিভ আছে। আমি ধরলাম এই 4 কোটির মধ্যে সব মহিলাকে আমি ধরলাম দিতে হবে না, ঠিক আছে? আমি তাহলে ধরলাম ধরো 2 কোটি মহিলা, ইয়েস আর নো? আমি ধরলাম 2 কোটি মহিলাকে ধরো অন্নপূর্ণা ভান্ডার দেবে, তাহলে 2 কোটিকে যদি আমি 3000 দিয়ে গুণ করি, তাহলে কত কোটি হয়? তাকে তুমি 12 দিয়ে গুণ করো, কত প্রতি মাসে 3000 টাকা করে দিচ্ছে। এবার তোমার যদি এখন বর্তমানে যা দিচ্ছে সেটা হচ্ছে তোমার 50 লাখ, তাহলে কত হচ্ছে? 1500 কোটি টাকা। তাকে 12 দিয়ে গুণ করা হয়, ছেড়ে দাও, তুমি দেখো 600 কোটি ইন্টু 12 মানে 7200 ভাবে টাকা খরচ হচ্ছে শুধুমাত্র একটা প্রকল্পকে চালানোর জন্য। আমি তোমাদেরকে বলছি, যে যত তাড়াতাড়ি এই জিনিসটা বুঝতে পারবে তার জন্য তত মঙ্গল। কেন এই কথা বললাম? কারণ তুমি চিন্তা করো ভাই, এটা কি সরকারের দোষ, বিজেপি? না, এটা দোষ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, গঠনের প্রভাব, মানে গঠনের দোষ। গঠনের দোষ কেন বলছি? দেখো ভাই, প্রত্যেকটা সরকার, যে সরকারই আসুক না কেন, সে চাইবে নিজের সিংহাসনকে টিকিয়ে রাখার জন্য। যে সরকারই আসুক না কেন, সেই সরকার চাইবে নিজের সিংহাসনকে টিকিয়ে রাখার জন্য। এবার সিংহাসন টিকিয়ে রাখতে গেলে তাকে ভোটে জিততে হবে, আর ভোট বক্সে একটা অন্যতম ফ্যাক্টর হচ্ছে মহিলা। মমতা সরকার কত দিয়েছে? 1500 টাকা করে দিয়েছে। সেই টাকাটাকে 3000 টাকা করে দিয়েছে আমাদের বিজেপি সরকার। কারণ কি? কারণ তাকে এই মাসনাদে বসে থাকতে হবে, অর্থাৎ সিংহাসন তাকে আরোহণ করতে হবে এবং সিংহাসন তাকে দখল করতে হবে, এবং দখল করেও নিয়েছে। আর এই সিংহাসনে বিরাজমান থাকতে গেলে মহিলাদেরকে সন্তুষ্ট রাখতেই হবে। তাহলে 3000 টাকা যদি একটা প্রকল্পে প্রতি মাসে দেয়, এরকম 2 কোটি মানুষকে যদি 3000 টাকা করে দেয়, তুমি চিন্তা করো কত হাজার কোটি টাকা হয়। তাহলে সরকার যদি একটা প্রকল্পকে চালানোর জন্য এত হাজার কোটি টাকা ব্যয় করে, তাহলে তুমি বলো কি করে সেই সরকার তোমাকে চাকরি দিতে পারে? 1500 টাকা দিয়ে সে চাকরি দিতে পারেনি, আজকে 3000 টাকা করে দিয়ে কি করে চাকরি দেবে? এই জিনিসটা তোমাকে উপলব্ধি করতে হবে। তুমি দেখো, সমস্ত কিছু চালু করা হয়ে গেছে, কিন্তু আমাদের চাকরির জন্য কোনো কিছু জিনিস তুমি পেয়েছো এখন অব্দি? আমি শুনছি প্রথম থেকে যে আমার কি বলে ওটাকে, গ্রাম পঞ্চায়েত ফর্ম বেরোলো 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 বেরোলো, এই বেরোলো করে কত টিচার যে কত হাজার কোটি টাকা ছেড়ে দেবে তুমি কল্পনা করতে পারবে না। কিন্তু ফর্ম কবে বেরোবে তোমার সামনে, কি বলা, বুঝতে পেরেছো? কেউ এই জিনিসটা বলবে? আমরা তো শুনেই যাচ্ছি ফর্ম বেরোচ্ছে ফর্ম বেরোচ্ছে ফর্ম বেরোচ্ছে, চলো আমি ছেড়ে দিলাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা বলি। ওয়েস্ট বেঙ্গল পুলিশে বর্তমানে আমাদের পুলিশ মন্ত্রী কে আছে? আমাদের মাননীয় সিএম রয়েছে শুভেন্দু মহাশয়, যিনি এত স্পিড কাজ করছে এবং যে ইনিশিয়েটিভ গুলো নিয়েছে, এই যতটা প্রকল্প তিনি এইগুলো কাজ করেছে, এগুলো কিন্তু মার্ভেলাস কাজ, এগুলো কিন্তু বিশাল কাজ। কিন্তু এখানে যুবক স্টুডেন্টদের কি ফায়দা হয়েছে আমাকে তুমি বলবে? এই জিনিসটা প্রশ্ন থাকলো আমার। যুবক চাকরি পরীক্ষার্থী প্রত্যেকটা রাজ্যের, বিশেষ করে পশ্চিমবঙ্গ যেখানে একটা এত আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে, তাদের জন্য এখানে কি করা হয়েছে আমাকে বলো? এত কিছু চালু করা হয়ে গেছে, অন্নপূর্ণা, বার্ধক্য ভাতা দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, তারপরে তোমার অগ্নিমিত্র পল, সেখানে কি বলছে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, মানে তোমার এখানে কেন নোংরা, এখানে কেন নোংরা, একে সাসপেন্ড করো, ওখানে সাসপেন্ড করো, এগুলো গুড ইনিশিয়েটিভ, বিশাল কাজ করছে ওনারা। কিন্তু আমাকে বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য হাইকোর্টে একটা মামলা চলছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য হাইকোর্টে একটা মামলা চলছে, সেই মামলায় সেখানে পিআরবি তরফ থেকে কেউ হাজির হয়নি। কত দুর্ভাগ্যজনক জিনিস। সমস্ত কিছু করা হচ্ছে, কিন্তু কি হচ্ছে? চাকরি চাকরি যদি এতই যদি ন্যাক থাকতো সরকারের, তাহলে কি এই পিআরবির কাছে যে হাইকোর্টে সেদিন কেউ উপস্থিত হলো না পিআরবি তরফ থেকে? এটা তো একটা সরকারি সংস্থা, নট পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন তো নয়, যেটা সাংবিধানিক বডি ও নিজস্বতা রয়েছে না, এটা পিআরবি, এটা পুলিশ মন্ত্রীর আওতায় চলে আসে। এটা কি বলেন, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হচ্ছে? এই জিনিসটা আমার তোমাকে প্রশ্ন থাকলো, কেন পিআরবি তরফ থেকে কেউ হাজির হলো না? কেন তোমার মানে এটাকে স্পিড জাস্টিস করা হলো না? অগ্নিমিত্রা পল মহাশয় যে কাজগুলো করছে, ওগুলো আমি আবারও বলছি মার্ভেলাস কাজ, খুব সুন্দর কাজ, এত সুন্দর কাজ তার মানে তার সীমানা আমি বাঁধতে পারবো না। কিন্তু তার সত্ত্বেও আমি বলছি এই সরকার এত স্পিডি কাজ করছে, তাহলে আমি বললাম ওনারা বলছে যে আমি আগের সরকারের কোনো দায়বদ্ধতা আমি নেবো না। তাহলে এই যে পরীক্ষা কেসটা চলছে, এটা কে করেছে? আগের সরকার করেছে, তাই না? আগের সরকার আওতা হয়েছে। আমি ধরলাম যে এটা হলোই না, ধরো এই কেসটা চলতে থাকবে 10 বছর, তাহলে 10 বছর কিছু হবে না? 10 বছর নতুন ফর্ম বেরোবে না? বেরোতে পারে নাকি? অবশ্যই বেরোতে পারে। কিন্তু তোমাদের কোনো সাংবাদিক চতুর্থ স্তম্ভ যেটাকে বলা হয়, তারা কিন্তু চাটুকারিতে লেগে আছে। একজন তো ব্যাপারী, ও তো টিএমসির চাটুকারি, আর একজন রয়েছে তোমার মানে কি বলবো মানে সে আম খেয়ে পড়ে আছে। তো মানে এরকম, মানে এখন সাংবাদিকরা বুঝে গেছে যে আমাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যা কিছু করা দরকার আমরা করবো। কেউ করছে সরকারি চাটুকারিতা, কেউ করছে টিএমসি চাটুকারিতা। এই যে তোমাদের যে এগুলো কি বলো দেখি, একটা গান আছে, আমি দুধে মিশে যাবে আটি গড়াগড়ি খাবে, বুঝতে পেরেছো? তো আম দুধ মিশে আছে, তোমাদের যে জিনিস, তোমাদের যে স্টুডেন্ট যুবক ছাত্র সমাজের যে দাবি, সেই দাবি কিন্তু ভঙ্গ হয়ে গেছে। কেউ তোমাদের দাবি ওঠাবেই না। আজ কথা শুনেছো? কোথাও তুমি দেখেছো? এত কিছু কাজ হয়ে গেছে, কিন্তু সেখানে যুবকদের জন্য সেখানে সরকারের যে মানে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের সঙ্গে কিছু বলা হয়েছে কি? আমরা শুনছি এত লক্ষ নিয়োগ হবে, এত লক্ষ নিয়োগ হবে, এত হাজার কোটি টাকা নিয়োগ হবে, এত নিয়োগ হবে। আরে ভাই, সব কিছু চালু হয়ে গেছে, অন্নপূর্ণা, ইয়ে ওই পূর্ণা, গুড ইনিশিয়েটিভ, কিন্তু আমাদের আজকে সরকারি চাকরি কই, তাই না? যুবকদের জন্য চাকরি কই, যেটা অলরেডি হয়ে গেছে তারও নিয়োগ এখনো হয়নি। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, মানে আদেও তোমাকে বুঝতে হবে সরকারের ন্যাক আছে কিনা। এবার আমি তোমাকে বলে দিই, যেহেতু এই কথাগুলো আমি তোমাকে বললাম, আবার বলছি আমি সরকারের বিরোধী নই। আমার কাজ দেখো টিএমসির আওতায় যখন ছিল তখন আমি বলেছি, আজকেও আমি বলছি সরকারের এতে কোনো দোষ নেই। এখানে দোষ হচ্ছে মানে ইনফ্রাস্ট্রাকচারের। কেন বলছি?
এই যে প্রকল্পগুলো চালু করেছে, ফ্রি সার্ভিস যেগুলো চালু করেছে, এই যে বাস চালু করেছে, তুমি বলো কটা গ্রামের মানুষ, গরিব মানুষ উপকৃত হবে? কারা উপকৃত হবে? সরকারি বাস কটা চলে? আমি আবার বলছি, আমি এগুলো এগুলো মহিলাদের এম্পাওয়ারমেন্ট বলা হয়, আমি এগুলোর বিরোধী নই, কিন্তু আমি বলতে চাচ্ছি এগুলো করার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আমি আবার বলছি কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। তো কর্মসংস্থান যদি না হয় তাহলে যুবক ছাত্র সমাজ যারা পড়াশোনা করছে তারা কোথায় যাবে, তাই না? এই জিনিসটা কিন্তু কোনো সরকার কিন্তু ভাবছে না। কেন ভাবছে না? এই সিংহাসন দখল করার জন্য তাকে এই প্রকল্পগুলো চালু করতেই হবে। এই প্রকল্প চালু হয়ে গেছে কিন্তু তোমাদের কর্মসংস্থান চালু হয়নি। এবার শোনো, এবার কি সরকার কি একবার কর্মসংস্থান দেবে না? আমার প্রেডিকশন আমি তোমাকে বলে দিচ্ছি, যেমন মমতা সরকারের মানে আন্ডারে আমি বলেছিলাম, আমার প্রেডিকশন আমি তোমাকে আজকে প্রেডিকশন দাঁড়িয়ে আমি করছি তোমাকে, তুমি এই কথা মিলিয়ে নিও। কি মিলিয়ে নিও? আমি তোমাকে বলে দিচ্ছি 2-1 বছর এই সরকার দেখবে, এখন থেকে যদি এরকম হয় 2-1 বছর তুমি দেখবে যে সরকার চাকরি দেবে বা কর্মসংস্থান দেবে। তারপরে এমন ভয়ানক পরিণতি হবে তুমি কল্পনা করতে পারবে না, চাকরির বাজার পুরো চাকরি শূন্যতা হয়ে যাবে। এই জিনিসটা আমার সঙ্গে তুমি লিখে নিও, এই জিনিসটা আমি তোমাকে বলে দিলাম। রাজ্য সরকারের আন্ডারে 2-1 বছর নিয়োগ হবে, তাও হাতে গোনা কিছু দেখবে নিয়োগ হবে, তারপরে কিন্তু তুমি দেখতে পাবে যে কোনো নিয়োগ কিন্তু হবে না। আমি তোমাকে বলে দিলাম। সহজ, তুমি এখনই দেখো না কেন? আজকে হাইকোর্টে কেস চলছে, আচ্ছা আমি বলো, আমি অনেকজন বলবে স্যার স্টুডেন্টরা কেস করলে সরকারে কি আছে? খুব ভালো, খুব সুন্দর। এখানে হাইকোর্টে যিনি বসে আছেন উনি জানেন না? সরকারে যারা বসে আছে ওরা জানে না? ধরো কালকে তোমাদের একটা ফর্ম বেরোলো গ্রাম পঞ্চায়েত, আমার ধরো পছন্দ হলো না, আমি বললাম যে আমি মানে 10টা ছেলেকে কেস করে দিল, তাহলে কেসটা চলবে সারা বছর? আমাকে প্রশ্ন করো, প্রশ্ন করছি আমি তোমাকে। বিভিন্ন জন, আরে ভাই গ্রাম পঞ্চায়েতে হচ্ছে 10 জন কি কেস করে দিচ্ছে, এরকম হবে? কিছু একটা কিছু বার করতে হবে না? হাইকোর্ট সুপ্রিম মানে ওনারা যায় না যে কোনোভাবে স্টুডেন্ট বলছে আমার হাইট ছিল, আমার হাইট হয়নি, চল বন্ধ কেসটা। তাহলে আমি প্রত্যেকটা চাকরিতে যদি কেউ না কেউ করে তাহলে চাকরিরা হবেই না? এই জিনিসটা আমি তোমাকে প্রশ্ন করলাম। আর একটা জিনিস হচ্ছে, এত স্পিডি কাজ হচ্ছে কিন্তু সরকারের কর্মসংস্থান কোথায়? শুধু একটা জিনিস হচ্ছে না, সেটা হচ্ছে কর্মসংস্থান। সবকিছু মানে ঘুরে রেখে ছুটছে, কর্মসংস্থান কেন ছুটছে না? আদৌ কি সরকারের ন্যাক আছে চাকরি দেওয়ার? এই প্রশ্নটা আমি করে গেলাম, তোমরা খুব ভালো করে ভাববে। আরেকটা জিনিস আমি বলে দিই, যারা তোমরা এখন অব্দি পিছিয়ে আছো, 5 বছর ছাড় দিয়েছে, 5 বছর ছাড়ে তোমরা সুযোগই পাবে না। কেন বলছি? 2-1 বছর নিয়োগ হবে, এই জিনিসটা তুমি লিখে নিও। ভাতার যে প্রবণতা বেড়েছে, দ্বিগুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে, এই ভাতার যে প্রবণতা বেড়েছে, আমি তোমাকে বললাম এটা সরকারের কোনো দোষ নেই, সরকার চাইবে সিংহাসন ধরে রাখতে। সুতরাং এটা যেহেতু একটা মানে মানে কি বলবো, মেলাতে পরিণত হয়ে গেছে, এটা ইনফ্রাস্ট্রাকচার পরিণত হয়ে গেছে, তাহলে সরকারকে দিতে হবে এটা। আর এগুলো দিতে গেলে সরকার চাকরি দিতে পারবে না। আমি তোমাকে বলে দিলাম, ভালো করে যারা আছো তারা ভালো করে পড়াশোনা করো, নাহলে জীবনে চাকরি হবে না। কেন? 2-1 বছর হবে, তারপরে চাকরি বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা আমার সঙ্গে মিলিয়ে নিও। আজকে অব্দি আমি বললাম, তো অনেকজন খারাপ ভাবে, কিন্তু আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিয়েছি, যে আসুক না কেন আমি কিন্তু ভাই বলবো। কারণ এত কিছু হয়ে গেছে, সরকারের চাকরি কই? আমি তো আমার একটা স্টুডেন্ট আমাকে একটা লিস্ট ধরে দিয়েছে, স্যার এটা বেরাচ্ছে, এটা বেরাচ্ছে, এটা বেরাচ্ছে, সেই 2 লাখ বেরাচ্ছে। আরে ভাই ওই বেরাবে কেন? 2 লাখ 4 লাখ হয়ে যাবে 5 বছর পরে, কিন্তু তুমি চাকরি হবে না। তো আজকে অব্দি থ্যাংক ইউ এন্ড হ্যাভ আ গুড ডে। আমি একটা কথাই বলতে চাচ্ছি, সব কিছু হচ্ছে, চাকরি কোথায় গেল? আমাকে ভুল প্রমাণিত করে দেখ, আমি আরো খুশি হবো যে না আপনি বলছেন চাকরি নেই, এই দেখেন ফর্ম বেরিয়ে গেছে। বেরাবে, আমি তো বলছি বেরাবে 2-1 বছর, তারপরে বন্ধ। আজকে অব্দি থ্যাংক ইউ এন্ড হ্যাভ আ গুড ডে।